সাতমাথা বরফ পাহাড়ের পাদদেশে আছে এক বৃদ্ধ বনস্পতি। তার কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করবি। কি বলবো বুড়ো বনস্পতিকে? বলবি তোকে সাহায্য করতে। তারপর উনি তোকে দেবেন তার কোটরের ভেতরে লুকিয়ে রাখা ঢোল ডগর। ঢোল ডগর? কি কাজ ঢোল ডগরে? ওই ঢোল ডগর বাজিয়ে তুই যে পথেই যাবি, শব্দ শুনে জীবন গাং তোকে অনুসরণ করবে। বুঝেছি মা, ওই ঢোল ডগর বাজিয়েই জীবন গাংকে আমি নিয়ে আসবো এই রাক্ষস রাজ্যে। এবার তোকে সব থেকে দরকারি কথাটা বলবো আমি। আয় এদিকে আয়। কি কথা মা? শোন পারুল, প্রকৃতি হয়ে আমি কখনো কাউকে হত্যা করার কথা বলতে পারি না, কিন্তু কালে কালে কাল রাক্ষস পৃথিবীর বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তাকে যে করেই হোক আটকাতে হবে, আবদ্ধ করতে হবে। কিন্তু কি করে ওকে আটকাবো মা? বলে দাও তুমি, কি করলে এই পৃথিবীর বিপদ মুক্ত হবে? এই নে, এই পাথর দুটো তোর কাছে রেখে দে। কিন্তু কি করবো এই পাথর দুটো দিয়ে? এগুলো আমার মহা অস্ত্র। বিপদ বুঝে কাল রাক্ষসের গুহার মুখে এই চকমকি পাথর দুটো ঠুকে আগুন জ্বালিয়ে তুই সেখান থেকে দূরে সরে যাবি। এর ফলে কাল রাক্ষস মরবে না, কিন্তু বরফের পাহাড়ের তলায় চাপা পড়ে যাবে, আর সেখান থেকে বেরোতে তার 1 যুগ সময় লাগে। ভালো হবে এতে, এতে কাল রাক্ষসের প্রাণ হরণ করা হবে না, আবার তাকে আটকেও রাখা যাবে। তবে মনে রাখিস, বরফ চাপা অবস্থায় কাল রাক্ষস তোকে ধরতে না পারলেও মায়া বলে তোর পথে নানা বাধা সৃষ্টি করতে পারে। নিজের বুদ্ধি দিয়ে তোকে সেই সব বাধা অতিক্রম করতে হবে। তোমার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি সব বাধা অতিক্রম করে খুব তাড়াতাড়ি ওই কাল রাক্ষসের কবল থেকে জীবন গাংকে মুক্ত করে আনতে পারবো মা। আশীর্বাদ করি, জয়ী হয়ে ফিরবি তুই। তুই একবার পারুলের সঙ্গে ওই সেনাপতিটাকে দেখতো, ওর অবস্থান দেখতে পাস কিনা। ঠিক বলেছ বাবা, আমি আমার শত্রু সেনাপতি রাঘবেন্দ্রকে দেখতে চাই, জানতে চাই সে এখন কোথায় আছে। সেনাপতি রাঘবেন্দ্র প্রকট হোক আমার চোখের সামনে। পেয়েছি, পেয়েছি আমি। পেয়েছিস? কোথায় আছে? কি করছে? বাবা পেয়েছি আমি। কষ্ট করে কি দেখলি? একেবারে একেবারে ছবির মতো স্পষ্ট। একটা গাছের নিচে শুয়ে আছে সেনাপতি রাঘবেন্দ্র, আর সেখানে আছে আমার দাদু, মানে তোমার বাবাও। বাবা 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 বাবা, কি করছে বাবা ওখানে? কি করছে ওখানে বাবা? দাদুও ঘুমোচ্ছে, আর ওরা এখনো জঙ্গলেই আছে। অথচ কেন আমি পারুলকে কোথাও দেখতে পাচ্ছি না? তার মানে ওই সেনাপতির চারিপাশে কি আছে সেটা দেখতে তোর কোনো বাধা নেই, তাই তো? একদমই তাই। আমি ওদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ওরা কোথায় আছে সেটাও দেখতে পাচ্ছি।
কিন্তু পারুলকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, সেনাপতি রাঘবেন্দ্রকে নিয়ে আমার কি লাভ? আমার তো দরকার পারুলকে। পারুলকে বলি দিলেই হব আমি পূর্ণ রাক্ষসী। কিন্তু কোথায় আছে পারুল? আর সেনাপতি রাঘবেন্দ্রকে ছেড়ে পারুল হঠাৎ গেলই বা কোথায়? আমি প্রস্তুত মা। তবে সেনাপতি মশাই আমার সঙ্গে না যেতে পেরে একদিক থেকে ভালোই হয়েছে। এখানে দাদুর সঙ্গে থাকলে ওর বিপদের আশঙ্কা কম। তবে সেনাপতি মশাই যদি জানতে পারে, আমাকে তবে কিছুতেই একা যেতে দিতে চাইবে না, নিজেও সঙ্গে যাবে বলে জেদ করবে। তাই তাকে না জানিয়ে গেলেও আমি দাদুকে একবার জানিয়ে যেতে চাই মা। নইলে ওরা ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায়, তাহলে অকারণে ব্যস্ত হয়ে পড়বে, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। বেশ, যা তবে দাদুকে ঘুম থেকে তুলে জানিয়ে দে তুই কোথায় যাচ্ছিস। আমি এই গাছের আড়ালেই আছি, যা। কোথায় গেছে পারুল? রাঘবের সাথে বা সে নেই কেন? এ তো আমাকে জানতেই হবে। কিন্তু যেখানেই যাক পারুল, ফিরে তো পারুলকে আসতেই হবে। সেনাপতি রাঘবেন্দ্রকে এই রাক্ষস রাজ্যে ফেলে রেখে পারুল কোথাও যাবে না, কোথাও যেতে পারে নাই, আমি নিশ্চিত বাবা। বাবা, সেনাপতি রাঘবেন্দ্রকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা খবর পেতে পারি পারুলের। পৃথিবী উল্টে গেলেও রাঘবকে ছেড়ে তো পারুল কোথাও যাবে না। আচ্ছা, যদি আমরা রাঘবকে বন্দি করতে পারি, তাহলে তো সেই ফাঁদে পা দেবে পারুলও। মানে রাঘবের সঙ্গে দেখা করার জন্যই তো পারুল সুরসুর করে এসে হাজির হবে এখানে। ওর ধরা দেবে আমার হাতে, ধরা দেবে আমার হাতের মুঠোয়। দাদু, দাদু, দাদু ওঠো। দাদু, সেনাপতি মশাইয়ের ঘুম ভেঙে যাবে। দাদু, আমি বড় পাহাড়ের চূড়ায় যাচ্ছি জীবন গানকে আনতে। আমি ঠিকই বলছি দাদু। আমি না ফেরা পর্যন্ত তুমি কিন্তু সাবধানে থেকো, আর সব সময় সেনাপতি মশাইয়ের খেয়াল রেখো। জীবন গানকে আনতে যাচ্ছিস মানে? তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুই কি করে ওই অজানা দুর্গম পথ পাড়ি দিবি? একা একা এত বড় ঝুঁকি নিস না তুই।
বিপদে পড়ে যাবি। আমার কিচ্ছু হবে না দাদু, তুমি শুধু শুধু ভয় পেও না। সেনাপতি মশাইকে বলিনি, বললে সেও আমার সঙ্গে যেতে চাইবে। কিন্তু না দাদু, আর কোনো কিন্তু নয়, পরে তুমি তাকে বুঝিয়ে বলো। না 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 না, আমি তোকে যেতে দেব না। কথা শোন দিদি ভাই, অবুঝ হোস নে। তুমি নিশ্চিন্ত থাকো দাদু, আমি ফিরে আসবই। এখন তুমি আবার ঘুমিয়ে পড়ো। প্রকৃতি মা আমার জন্য অপেক্ষা করছেন। আমার যে দেরি হয়ে যাচ্ছে দাদু, তুমি না ঘুমোলে যে আমি যেতেও পারছি না। তাহলে দেরি কেন? সেনাপতিকে ডাকি রাক্ষস সেনাদের নিয়ে গিয়ে ওই রাঘবকে বেঁধে নিয়ে হয়। কে আছিস? সেনাপতিকে ডাক, বল মহারাজ ডাকছেন। রাঘবের সাথে সাথে শাস্তি দিতে হবে দাদুকেও। দাদু আমাদের শত্রুদের সাহায্য করে ভারী অন্যায় করেছে বাবা। দেশদ্রোহিতার শাস্তি মারাত্মক, ভয়ঙ্কর। সেই শাস্তি তোর দাদুকে পেতেই হবে। তবে সাবধান, একটা কথা মাথায় রাখিস, তোর দাদু এখন পূর্ণ শক্তি পেয়ে গেছে, তাই ঘুমন্ত অবস্থায় তাকে ধরে ফেলাটাই ভালো। সেনাপতি হাজির মহারাজ। আদেশ করুন মহারাজ, আদেশ করুন রাজকুমারী। সেনাপতিকে বল জঙ্গলের কোন জায়গায় তোর দাদু আর ওই রাঘব রয়েছে। বল সেনাপতিকে। জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে বেশ কয়েকটা শিমুল গাছ, আর তারপরে একটা ফাঁকা জমি, ঘাস জমি। এই সেই রাস্তা। সেনাপতি, জঙ্গলের এই জায়গাটা কোনখানে সেটা বুঝতে পেরেছ? হ্যাঁ মহারাজ, এই রাক্ষস রাজ্যের সমস্ত পথঘাট, বন জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র সব সব আমার এই হাতের তেলের মতো চেনা। চমৎকার চমৎকার। তাহলে দেরি কেন? যাত্রা শুরু করো। যথাজ্ঞা মহারাজ। আসুন আসুন রাজকুমারী। ঘুঘু দেখেছ পারুল, ফাঁদ দেখো নি। এবার আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আমার হাতে ধরা দাও কিনা। যাস নে, কথা শোন দিদি ভাই, যাস নে ওখানে। ওখানে অনেক বিপদ। আমার কথা শোন দিদি ভাই।
আমি যাচ্ছি। জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। তবে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, জীবন গাং নিয়ে আমি ফিরে আসবই। আমি দাদুকে জানিয়ে এসেছি মা, এবার আমি রওনা হব। দাঁড়া, আগে তোর পোশাকটা বদলে দি, তারপর আমার ধূমকেতু তোকে পৌঁছে দেবে। এবার ডাকি আমার ধূমকেতুকে। হ্যাঁ মা, ডাকো, আমি প্রস্তুত। কোনো ভয় নেই তোর, এই ধূমকেতু তোকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আমি আসি মা। আয়, ভয় পাবি না, বুদ্ধি রেখে চলবি, তোর জয় কেউ আটকাতে পারবে না।